গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ওয়েদারের অবস্থা তো আমাদের এখানে খুবই খারাপ, তা সত্ত্বেও খুব কষ্ট করে ভিডিওটা করতে হচ্ছে। তার কারণ দেখুন, এই যে করমচা গাছ আজকের আলোচ্য বিষয়, এটা একটু আনকমন গাছ ঠিকই, মানে ছাদ বাগানে সেভাবে পপুলার নয়, কিন্তু আমি বলবো যারা টক ফল ভালোবাসেন বা তার সাথে সাথে ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে চান, তাহলে এই ধরনের একটা গাছ কিন্তু অবশ্যই করে আপনাদের বাগানে রাখুন। কারণ খুব লো মেনটেনেন্সে কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবে থাকে এবং দেখতেও ভালো লাগে, প্লাস যখন ফল হয় তখন তো দুর্দান্ত লাগে। তো যাই হোক, তা সত্ত্বেও বলি যে এই ফলটা আরেকটা কথা কি, আমরা কিন্তু অনেকেই এই ফলটার সাথে পূর্ব পরিচিত। কিভাবে বলুন তো? এইটা যে ওই যে ফলের দোকানে দেখবেন একটা কন্টেনারে লাল লাল ফল রেখে দেয় কাজু বাদাম কিশমিশের সাথে, সেই যে লাল ফলটাকে ওরা চেরি বলে বিক্রি করে, সেটাই হচ্ছে এই করমচা। কিন্তু করমচা তো টক ফল, তাহলে ওই চেরিটা এতটা মিষ্টি হয় কী করে? এটা একটা প্রশ্ন হতে পারে। তো এটা হয় এ কারণে ওরা অনেক প্রসিডিউরের মাধ্যমে চিনি রস টসে করে নাকি ওটা রেখে দেয়, দিয়ে তারপরে ওটাকে ওই চেঞ্জ করে ওই করমচাটাকেই চেরি বলে বিক্রি করে এবং সেটাকেই আমরা ওইভাবে অ্যাকসেপ্ট করে নিই। অ্যাকচুয়ালি অরিজিনালি চেরি কিন্তু ওটা নয়। তো যাই হোক, আমরা আমাদের বাগানে টক ফল হিসেবে এই গাছটাকে রাখতেই পারি। তো চলুন দেরি না করে এই বাজে ওয়েদারের মধ্যে কষ্ট করে জেনে নিই যে এই মোমেন্টে, মানে এই জুলাইয়ের শেষ আগস্টের শুরুতে না চাইলেও আমাদের কিছু পরিচর্যা এই করমচা গাছে করতেই হবে, যাতে বছরে একবার মানে ফেব্রুয়ারিতেই এই গাছে মোটামুটি ফুল আসে এবং মার্চ এপ্রিলে ফল ধরতে শুরু করে। তো এই মোমেন্টে যাতে প্রচুর পরিমাণে ফুল ফলটা আমরা পেতে পারি, তার জন্য এখন থেকে কিন্তু আমাদের প্রিপেয়ার হতে হবে আর কি। তো চলুন দেরি না করে সে ব্যাপারেই আলোচনা করা যাক। এই হচ্ছে আমার বাগানের করমচা গাছ। তো এই করমচা গাছের পরিচর্যা বিষয়ে এখন এই মোমেন্টে আমি যে কথাগুলো বলবো, যে দেখুন, যদি আমরা মোটামুটি 4টে স্টেপে ভাগ করে নিয়ে আলোচনা করি, আমার মনে হয় তাহলে এই জিনিসটা, এই কাজটা কন্টিনিউ করতেও আমাদের সুবিধা হবে এবং ইন ফিউচার এটা মনে রাখতেও সুবিধা হবে। তো অবশ্যই সে প্রসঙ্গে বলবো, তার আগে একটা কথা বলে নিই যে যাদের বাগানে এই গাছটা এই মোমেন্টে প্রেজেন্ট নেই, আর যারা ভাবছেন যে এই ভিডিওটা দেখার পর ছাদ বাগানে একটা অন্তত করমচা গাছ নিয়ে এসে রাখবেন, তো আমি বলবো এটা একদম হাই টাইম, যে টাইমে আপনারা কিন্তু অনায়াসে একটা চারা গাছ জোগাড় করে নিতেই পারেন এবং নার্সারিতে এগুলো অ্যাভেলেবেল থাকে। আর এই মোমেন্টে বসিয়ে দিলে গাছটাও সুন্দরভাবে রেডি হয়ে যাবে এবং ভবিষ্যতে ফল পাওয়ার সম্ভাবনাও থাকবে। তো যাই হোক, সেক্ষেত্রে বলে দিই যে যারা নতুন চারা গাছ নিয়ে এসে বসাবেন তাদের জন্য একটু বলে দিই যে মাটিটা বা যে মিডিয়াটা করবেন সেটা কিভাবে করবেন। দেখুন, করমচা গাছ খুব একটা ফুডি গাছ না, সেজন্যই খুব যে আহামরি করে মাটি রেডি করতে হবে সেটা একদমই না। যেটা করবেন, মোটামুটি 50% গার্ডেন সয়েল নিয়ে নেবেন, আর 40% যে কোনো একটা কম্পোস্ট নিয়ে নিন। সেটা যদি আপনাদের গোবর সার থাকে তো 1 বছরের পুরনো গোবর সার দিয়ে দিন, অথবা ভার্মি কম্পোস্ট যেটা হাতের কাছে থাকবে দিয়ে দিন। সাথে আর যে 10% থাকছে, সেই 20%-এ 10% আপনারা দিয়ে দিচ্ছেন মোটামুটি হাড় গুঁড়ো আর শিংকুচি একটু অ্যাড করে দেবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে যে একটুখানি মানে ওই 2 গ্রাম মতো হিউমিক অ্যাসিড দিয়ে দিন। আর যদি ট্রাইকোডার্মা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা সবথেকে ভালো হয়। আদারওয়াইজ যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড অ্যাড করে মাটিটা রেডি করে ফেলুন এবং এই মাটিটাই দিয়েই এই গাছটা বসিয়ে দিন, ব্যাস যথেষ্ট। আর শুধু আর একটা কথা বারবারই বলা হয়, তবুও আরেকবার বলে দিই যে ড্রেনেজ সিস্টেমটা একদম ওয়েল করবেন। যদি গ্রো ব্যাগে করেন তাহলেও, আর যদি টবে করেন তাহলেও, যেভাবে ড্রেনেজ সিস্টেম আমি বারবারই বলি করতে, সেভাবে ড্রেনেজ সিস্টেমটা করে গাছটা বসিয়ে দিন, ব্যাস যথেষ্ট। আর কিচ্ছু দরকার নেই এই মোমেন্টে। এই গাছটার পরিচর্যা হিসেবে কিচ্ছু আর করতে হবে না, আপাতত এইভাবেই কিন্তু এই গাছটা রেখে দিলেই যথেষ্ট। তো এবার আসি যাদের বাগানে অলরেডি আমার মতো এই গাছটা রয়েছে। দেখুন, যেহেতু এটা একটা কাটা জাতীয় গাছ, তো প্রথমে একটা প্রিকশন হিসেবে চেষ্টা করবেন যে ছাদ বাগানের যে কোনো একটা সাইড করে এই গাছটাকে রাখতে। এটা নাম্বার 1।
আর নাম্বার 2 যেটা করবেন, প্রথমেই বলি যে প্রুনিংয়ের ব্যাপারটায় কিন্তু একটু জোর দিতে হবে আর কি। দেখুন, আমিও চেষ্টা করছি, যেহেতু আমার গাছটা খুব বেশি পুরনো নয়, মাত্র 1 বছর বয়স হয়েছে, তো আমি কিন্তু এই যে আস্তে আস্তে নিচের দিক থেকে ডালগুলোকে প্রুন করে চেষ্টা করছি উপরের দিকটা ঝোপালো করে দিতে, যাতে কি হবে, গাছটা দেখতেও সুন্দর হবে, প্লাস কাঁটা জাতীয় গাছ তো যাতায়াত করলে অনেক সময় গায়ে লেগে যায়। আমার যেমন বাড়িতে পেট আছে, ও সবসময় ছাদে এসে যাতায়াত করে, তো এবার ওর গায়ে কাঁটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া যাদের বাড়িতে ধরুন ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদেরও একটা প্রবলেম হয়। তো সেই জন্য এই মোমেন্টে বর্ষাকালে চেষ্টা করুন যে এই যে গাছের ডালগুলো যতটা পারবেন মোটামুটি প্রুন করে দিতে, এবং প্রুন করে দিলে দেখবেন এই যে সাইড থেকে আবার কিন্তু গাছের ডাল বেরোতে শুরু করবে, এবং আস্তে আস্তে গাছটা কিন্তু ঝোপালো হতে থাকবে এবং খুব সুন্দর লাগেও দেখতে গাছটা। মানে ফুল ফল না থাকলেও এই গাছটা কিন্তু বাগানে একটা আলাদা সৌন্দর্য বাড়ায়। দেখুন গাছটা কি দুর্দান্ত লাগছে। তো যাই হোক, এই হলো প্রুনিংয়ের ব্যাপার। আসলে ওয়েদারটা এত খারাপ যে চাইছি তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করে চলে যেতে। তো যাই হোক, এবার যেটা বলবো যে এর সাথে সাথে যেহেতু প্রুন করার পর বা প্রুন না করলেও এই গাছে দেখুন এই যে প্রচণ্ড পরিমাণে কিন্তু কচি পাতা বেরোচ্ছে চারিদিক থেকে, এবং যত কচি পাতা বেরোবে ততই পোকার উপদ্রব হবে। তো নেক্সট পয়েন্ট যেটা আমাদের, সেটা হচ্ছে কীটনাশক। হ্যাঁ, অবশ্যই করে এই গাছটাতে মোটামুটি 7 থেকে 10 দিনের ব্যবধানে কিন্তু একটা করে কীটনাশক আমাদের ইউজ করতেই হবে। তো সেক্ষেত্রে সবথেকে ভালো হয় যদি আপনারা কেনা জিনিস ইউজ করতে চান, তাহলে আমি বলবো সেক্ষেত্রে কাকা ইউজ করুন, এবং কাকাটা একদম পারফেক্ট। 1 লিটার জলে 1 ml নিয়ে নেবেন, নিয়ে পরন্ত বিকেলে সমস্ত গাছে স্প্রে করে দিন 7 থেকে 10 দিন অন্তর অন্তর, তাহলেই গাছটা একদম ঠিকঠাক থাকবে। কারণ না হলে এই গাছটায় কিন্তু একটা পোকা হয়, যেমন মাঝে মাঝে দেখা যায় এই যে তলার যে ডালগুলো থাকে সেই ডালগুলোতে না এক ধরনের পোকা হয়ে যায়, যে পোকাগুলোকে কিন্তু পরে মানে মারাটা বা এখান গাছ থেকে পরিষ্কার করে দেওয়াটা একটু কষ্টসাধ্য হয়। তো যদি কন্টিনিউয়াসলি আমরা এরকম কীটনাশকটা দিতে থাকি, তাহলে সেই সম্ভাবনাটা আর থাকে না। আর এছাড়া যদি আপনারা চান, আমি তো ঘরোয়া কীটনাশকই ইউজ করি, এবং সেটা কিভাবে কি করি প্রচুর অলরেডি আমার অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি, তো চাইলে সেগুলো কিন্তু ইউজ করতে পারেন, সেগুলোতেও খুব ভালো কাজ করে এই গাছটার ক্ষেত্রে। তো যাই হোক, এ তো গেল কীটনাশকের ব্যাপার। আর এবার বলি যে এই গাছে কিন্তু একটা ছত্রাক লাগার সম্ভাবনা থাকে, এবং সেটা খুব বেশি পরিমাণেই হয়। মাঝে মাঝেই দেখা যায় যে গাছের ডালগুলো কেমন যেন হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো, এবং ডালগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, এবং প্রথম গাছটা আনার পর আমি কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন প্রচুরবার হয়েছিলাম। এই যে দেখুন, এই যে এই পাতাটা দেখুন, এই যে এরকম কালো কালো দাগ হয়ে যাচ্ছে। এত করে গাছটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু ফাঙ্গাস লাগার একটা প্রবণতা এই গাছটার মধ্যে খুব বেশি থাকে, এটা আমি লক্ষ্য করে দেখছি আমার গাছটার ক্ষেত্রে। তো যাই হোক, তো সেই কারণে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে মোটামুটি আমি 5 থেকে 7 দিনের গ্যাপিংয়েই কিন্তু ফাঙ্গিসাইডটা ইউজ করি। তো সেক্ষেত্রে যে ফাঙ্গিসাইডটা আপনাদের হাতের কাছে থাকছে সেটাই ইউজ করুন। তবে বর্ষাকাল তো যদি পারেন কপারযুক্ত ফাঙ্গিসাইডটা ইউজ করতে, তাহলে সেটা সবথেকে বেটার হয়। আমি এখন এই মোমেন্টে আমি ইউজ করছি হচ্ছে ব্লাইটক্স। তো ওটাও মোটামুটি 2 গ্রাম মতো 1 লিটার জলে নিয়ে পরন্ত বিকেলে সমস্ত গাছে দিয়ে দিই। দেখুন, ভোরবেলায় এসে গাছে স্প্রে করাটা আমার পক্ষে পসিবল হয় না বলে আমি সবসময় এই কাজটা পরন্ত বিকেলেই করি। তবে আপনারা যদি ভোরবেলা উঠে যেতে পারেন, বাগানে আসতে পারেন, তো সেই ভোরবেলাতেও এটা ইউজ করতে পারেন। তো গেল মোটামুটি ফাঙ্গিসাইডের ব্যাপারটা। এবার যেটা বলবো যে দেখুন, আমাদের প্রুনিংটাও হয়ে গেছে, কীটনাশকও হয়ে গেছে, ফাঙ্গিসাইডও হয়ে গেছে। এবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে খাবার দাবার। তো প্রথমেই আমি যেটা বলেছি যে এই কাঁটা জাতীয় গাছ কিন্তু, বা এই করমচা গাছ বিশেষ করে, একদমই ফুডি না, মানে এদের খাবার চাহিদা খুব কম। কিন্তু তাই বলে আমরা যে খাবার দাবার দেবো না সেটা তো নয়, কারণ যেহেতু আমরা একটা ছাদ বাগানে করছি। অ্যাকচুয়ালি এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, আমার নিজের বাড়িতেই একটা করমচা গাছ ছিল, জানেন তো। ছোটোবেলা থেকে এই ফলটার সাথে আমি কিন্তু খুব ভালোভাবে পরিচিত। আর সেই করমচা গাছটা যেহেতু মাটিতে লাগানো ছিল, তো আমি আমার দাদুকে দেখতাম, মানে আমার ঠাকুর দাদা, তো দাদু কোনো দিনই কোনো যত্ন করতো না,
কিন্তু অদ্ভুত ব্যাপার, গাছটায় যে কি প্রচণ্ড পরিমাণে করমচা হতো, আর মানে আমার যে কী আনন্দ হতো, মাঝে মাঝে বাগানে যেতাম। আর মানে যে মোমেন্টে আর কি, ওই মার্চ এপ্রিল মাসে ফলটা হতো, তো সেই সময় ফল পেড়ে পেড়ে খেয়ে নিতাম। মানে গাছটা তো ভীষণ ঝোপালো টাইপের হয়, আর খুব একটা বড় হাইটও ছিল না আমাদের গাছটায়, তো আমি নিজেই পারতে পারতাম, তো পেড়ে পেড়ে খেতাম, খুব ভালো লাগতো জানেন তো। তো যাই হোক, ব্যাপারটা সেটাই যে এই গাছটা কিন্তু মাটিতে লাগালে তো কোনো খাবার দাবার দিতে লাগেই না, কিন্তু যেহেতু আমরা ছাদ বাগানে করছি তো একটু খাবার দেওয়াটা জরুরি হয়। তো এক্ষেত্রে আমি যেটা করব, এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এই মোমেন্টে আর কোনো খাবার দিতে পারছি না, সময় চলেও যাচ্ছে। তো যাই হোক, বৃষ্টি না থামা পর্যন্ত কিছু করার নেই। তো আর কিছুই না, জাস্ট একটু ভার্মি কম্পোস্ট নিয়ে নেব। মানে ধরুন যদি মানে টেবিল চামচই বলি আপনাদের, টেবিল স্পুন যদি আমরা ভার্মি কম্পোস্ট নিয়ে নিই, তাহলে 1 টেবিল স্পুন আমি হাড় গুঁড়ো নিয়ে নেবো, 1 টেবিল স্পুন আমি শিংকুচি নিয়ে নেব, আর 1 টেবিল স্পুন আমি নেব বায়ো পটাশ। এই কটা ভালো করে মিক্স করে নেব। আর যেটা দেব, একটুখানি হিউমিক অ্যাসিড আর একটুখানি ট্রাইকোডার্মা, এই অ্যাড করে আমি জাস্ট এর গোড়ায় দিয়ে দেবো খাবারটা, এবং কোনো রকম কোনো খোঁড়াখুড়ি কিন্তু করবো না গাছের গোড়াটা, জেনারেলি আমি করিও না, আর বর্ষাকালে তো করবই না। তো এইভাবে খাবারটা চারিদিকে দিয়ে দেবো। বছরে 2 থেকে 3 বার এই গাছটার জন্য খাবার যথেষ্ট, 2 বার দিলেই যথেষ্ট, কারণ এই ফুল ফল আসবে এর আগে এখন একবার ভালো করে খাবার দিয়ে দিলাম, আর আবার যখন ফলটা সেট হয়ে যাবে তখন একবার খাবার দিয়ে দেবো। মোটামুটি 2 বার যদি একটু মনে করে যত্নটা করা যায়, তাহলে আর খাবার যদি নাও দেন তাহলেও আপনার গাছ যথেষ্ট হেলদি এবং খুব সুন্দর থাকবে। তো যাই হোক, এই হলো করমচা গাছের খুব সামান্য পরিচর্যা, এবং খুব সামান্য পরিচর্যায় একটা দুর্দান্ত গাছ বলতে পারেন ছাদ বাগানের জন্য। আর আরেকটা কথা বলে রাখি, চেষ্টা করবেন গাছটা গ্রাফটিংয়ের গাছ যদি পান তাহলে গ্রাফটিংয়ের গাছ কিনতে, কারণ জেনারেলি সবাই যেটা বলে যে করমচা গাছ যেটা বীজ থেকে কিন্তু অনায়াসে হয়, এবং সেই করমচা গাছ ছাদ বাগানে লাগালে মোটামুটি 2 বছর তো লেগেই যায় ফল আসতে। তো আমি জানি না আমার এই গাছটা গ্রাফটিংয়ের কিনা, কারণ এই গাছটা আমাকে একজন এনে দিয়েছিল, কিন্তু যাই হোক 1 বছর মতো বয়স, তো এই বছর একটা দুটো ফুল এসেছিলো জানেন তো, ফুল আসছিলো, ফল হয়নি, তো ওই 2-4টে হাতে গোনাই ফুল এসেছিলো। তো দেখা যাক এবছর কি হয়। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।